This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় স্বাগত। বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। সারাদিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর, রাজ্য এবং শহর কলকাতায় ঠিক কোন কোন খবর সব থেকে বেশি আলোড়ন ফেললো সেই সমস্ত খবর প্যাকেজ আকারে এবার আপনাদের সামনে তুলে ধরবো। তবে শুধুমাত্র আমি নয়, আমার সঙ্গে রয়েছে শুভজিৎ। আর সবার শুরুতেই নজর থাকবে তারাপীঠের দিকে। তারাপীঠের হোটেলে ভোররাতে একেবারে বিভীষিকা, ঘুমের মধ্যেই বেঘরে মৃত্যু হলো। ঝলসে এবং দম বন্ধ হয়ে 8 পুণ্যার্থী মারা গেলেন। রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন এখনো পর্যন্ত 15 জন। শ্রাবণের শেষ সোমবারে পুণ্যার্থীদের ভিড়ে একেবারে ঠাসা ছিল হোটেল। ভোর রাতে শিউরে ওঠা অভিজ্ঞতা আবাসিকদের মুখে শুনলাম। প্রাণ বাঁচাতে ব্যালকনি থেকে পাইপ বেয়ে নামতে হয়েছে আবাসিকদের। ভগবান বাঁচিয়েছে, আমার উল্টো দিকে সব মরে গেছে। ভোর তখন 4:30। থানা লাগোয়া বিদেশিনী হোটেলে আগুন লাগে। মুহূর্তে আগুন একতলা থেকে দোতলায় ছড়িয়ে পড়ে। প্রচণ্ড ধোঁয়ায় ঢেকে যায় 5 তলা হোটেল। ঘুমাচ্ছি, হঠাৎ করে এসি বন্ধ হয়ে গেল, ফ্যান চলে গেল, বাইরে পটপট পটপট যেরকম পাতকাঠি মানে আওয়াজ হয়, পাতকাঠি পোড়ালে ওরকম একটা আওয়াজ অনুভব করলাম। তারপর দরজা খুলেছি, এই দরজাটা খুলেছি, সামনের দরজাটা, আগুনের লেলিহান শিখা দরজার মধ্যে ঢুকে গেছে। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড। শ্রাবণ মাসের শেষ সোমবার পুণ্যার্থীদের ভিড়ে ঠাসা বিদেশিনী হোটেল। ঝলসে ও দম বন্ধ হয়ে ততক্ষণে মৃত্যু হয়েছে মেঘালয়ের একই পরিবারের 5 জনের। তার মধ্যে রয়েছে শিশু ও মহিলাও। বেরোতে পারছি না, ওই বাথরুমে ঢুকে সবাই আটকে জল চালিয়ে দিয়েছি, দিয়ে উপরের যে বাথরুমের ওই যে মানে কাটা অংশটা, ওখান থেকে সাহায্যের জন্য চিৎকার করেছি। লাস্ট অফ অল, এখানে তো এদের ফোন টোন বাজছে না, তারাপীঠ থানা থেকে এসে লোকে আমাদেরকে রেস্কিউ করেছে 45 মিনিট পরে। মানে আমার বাচ্চারা অলরেডি তখন স্মোক মানে একদম পুরো হয়ে কোনো সেন্সলেস অবস্থা। এই যে হোটেল, এই হোটেলের মধ্যে ফায়ার যে অগ্নি নির্বাপক যে যন্ত্র, সেই যন্ত্র কি ছিল? প্রত্যেকটা হোটেলের সরকারি নিয়ম অনুযায়ী একটি লাল রঙের মোটা জলের পাইপ থাকে এবং সেই জলের পাইপ থেকেই কিন্তু হোটেলের প্রত্যেকটা রুমে যদি এই ধরনের ঘটনা ঘটে সেখানে জল দেওয়া হয় এবং তার ফলে কিন্তু আগুন আয়ত্তে আসে। এই হোটেলের মধ্যে আমরা যেটা জানতে পারছি, সেই যে জলের পাইপ সেটা ছিল না। হোটেলের পেছনের 2টো দরজাই ছিল বন্ধ, ছিল না চাবিও। প্রাণ বাঁচাতে ব্যালকনি থেকে পাইপ বেয়ে নেমে আসেন আবাসিকরা। হোটেলের অব্যবস্থা নিয়ে সরব মৃত্যুমুখ থেকে ফিরে আসা লোকজন। অগ্নিকাণ্ডে মৃত্যুর দায় কার? কেন তালাবন্ধ ছিল এমার্জেন্সি এক্সিট? বারবার ডেকেও হোটেল কর্তৃপক্ষের সাড়া মেলেনি কেন? বেশ কিছু মানুষ হাহাকার করে বেরিয়ে আসার চেষ্টা করছিল। আমরা ল্যাডার লাগিয়ে পিচ করে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ সেই লোকগুলোকে, দেখুন এখনও বোধহয় গামছা বাঁধা আছে, সেইভাবে ল্যাডার লাগিয়ে বার করে নিয়ে এসেছি। 22 জনকে উদ্ধার করে দমকল ও পুলিশ। আহতদের রামপুরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। जो होटल लॉज के जो मालिक, उनके जो लड़के जो इसको चलाते थे, उनको हमने प्राथमिक हिसाब से डिटेन करके पूछताछ हम लोग कर रहे हैं। इसमें हम लोग स्ट्रिक्ट लीगल एक्शन लेंगे। बाकी की कार्रवाई, बाकी की जो चीज़ें हैं, हम लोग छानबीन में लगे हुए हैं। অগ্নিকাণ্ডের তদন্তে হোটেলে বর্ধমান রেঞ্জের ডিআইজি, বীরভূমের পুলিশ সুপারের নেতৃত্বে শুরু হয়েছে তদন্ত। আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে হোটেল মালিককে। যদি কনক্রিটের জঙ্গল বানানো হয় তাহলে সেখানে ফায়ার ব্রিগেড ঢুকবে কি করে? আর ফায়ার ব্রিগেড ঢুকলে আগুন থামানো হবে, তার জন্য ফায়ার ব্রিগেডের ব্যবস্থা নেই বলে যৌতুক গৃহ ওটা। এটাই টিআরডি এর দুর্নীতি ছিল। টিআরডিএ পয়সা তুলেছে, টিআরডিএ অনুমতি দিয়েছে, কিন্তু অনুমতি প্রপার চেকিং হয়নি। বিধায়কের নিশানায় তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ। প্রশ্ন উঠছে, ঘিঞ্জি এলাকায় কি করে তৈরি হলো এই 5 তলা হোটেল? কিসের ভিত্তিতে এই হোটেলকে ছাড়পত্র টিআরডি এর? আমরা চাই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একটা ফায়ার সেফটি ব্যবস্থা তৈরি করতে। আমরা ইমিডিয়েট বৈঠকে বসছি। এখানকার যারা হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন আছে তাদেরকে ডাকা হচ্ছে, আর ফায়ার অডিট হবে এবং ব্যবস্থাও হবে। ইতিমধ্যে তারাপীঠের হোটেল লজগুলোর পরিকাঠামো খতিয়ে দেখতে বিশেষ অডিট কমিটি তৈরি করেছে জেলা প্রশাসন। কমিটির চেয়ারম্যান রামপুরহাটের মহকুমা শাসক। তারাপীঠের সমস্ত হোটেল লজ পরিদর্শন করে 15 দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দেবে এই কমিটি। অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে প্রশাসন। তারাপীঠ থেকে হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, টিভি9 বাংলা।
তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের জের যে খবর পাচ্ছি আমরা, দমকল প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক, হোটেল মালিকদের পাশাপাশি বৈঠকে উপস্থিত রয়েছেন জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্তারাও। বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, আগামী দিনে প্রশাসন কি পদক্ষেপ নিতে চলেছে? হিমাদ্রি। দেখো, দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী ঘটনাস্থলে দুপুরবেলা এসেছিলেন। তারপর সেখানে ঘটনাস্থল পরিদর্শন করার পর তিনি রামপুরহাটের একটি জায়গায় তিনি বৈঠক করেছেন। সেই বৈঠকে প্রশাসনের আধিকারিকরা ছিলেন, তিনিও ছিলেন। যেটা মূলত এখানে আলোচনা হয়েছে, এই যে তারাপীঠে এত হোটেল গজিয়ে উঠেছে, সেই হোটেলের নিয়ম কানুন কতটা মানা হয়েছে, হোটেল তৈরির ক্ষেত্রে টিআরডি এর কি ভূমিকা ছিল, পাশাপাশি যে অডিট কমিটি করে দেওয়া হয়েছে, সেই অডিট কমিটি 3 দিনের মধ্যে সেই অডিট শুরু করবে এবং কৌশিকী অমাবস্যার আগেই কিন্তু সেই অডিট সমাপ্ত করতে হবে। কারণ কৌশিকী অমাবস্যায় লক্ষ লক্ষ মানুষ কিন্তু তারাপীঠে এসে উপস্থিত হয় এবং যে 500-র কাছাকাছি হোটেল রয়েছে, সেই হোটেল কিন্তু একেবারে পূর্ণ হয়ে যায়। সেক্ষেত্রে সাধারণ মানুষের যাতে কোনোভাবেই কোনো অপ্রীতিকর ঘটনার সম্মুখীন না হতে হয়, যেই ঘটনা আজকে ঘটলো সেই ঘটনার সম্মুখীন না হতে হয়, সেই কারণে কিন্তু প্রশাসন আগে সতর্ক হয়ে রয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। ধন্যবাদ। উঠোন ছুঁয়েছে ভাঙন, ঘরবাড়ি, চাষের ক্ষেত চলে গিয়েছে অজয়ের পেটে। রাস্তা প্রায় কিছুই নেই, চলতে ফিরতে নৌকো লাগছে। পূর্ব বর্ধমানে বেগুনকোলা তাই কার্যত জনশূন্য। ওদিকে ঝাড়গ্রামের করবানিয়াও আতঙ্কে কর গুনছে। সেখানে সুবর্ণরেখা এখন আগ্রাসী। সুবর্ণরেখার ভাঙন বদলে দিচ্ছে করবানিয়ার ভূগোল। বৃষ্টি তখন একটু ধরেছে, নিম্নচাপের আড়াল থেকে উঁকি মারছে রোদ। সামনে করবনিয়া প্রাইমারি স্কুলের কঙ্কাল, যে কঙ্কালের ভেতর দিয়ে দেখা যায় নদী। নদীর নাম সুবর্ণরেখা। রাত্রে ঘুম হচ্ছে নি, আমাদের একটা প্রাইমারি স্কুল, একটা মন্দির আর একটা ইরিগেশন ডিপার্টমেন্টের নিউ অফিস, সবগুলো নদীগর্ভে যাওয়ার মতো অবস্থা। যে কোনো দিন পাতার মতো টুপ করে নদীতে খসে পড়বে স্কুল বাড়ি, যেমন মাটি ছড়ছে রোজ। সুবর্ণরেখার তীরে করবনিয়া প্রাইমারি স্কুলের মতোই বাড়ি ঘর, চাষের ক্ষেতের ভাগ্য ঝুলছে সরু তারে। বড় গ্রাম, এই যে 300 থেকে 500 মিটার প্রতি বছর ভাঙছি, তাতে কি হচ্ছে, লোকের যেমন আবাদি জায়গা যাচ্ছে, তেমনি ঘর দূর ভেঙে যাচ্ছে। ঝাড়গ্রামের গোপীবল্লভপুর 1 নম্বর ব্লকের করবনিয়া গ্রাম, 300 পরিবারের বাস। প্রতিটা পরিবারই অস্তিত্ব সংকটে ভুগছে, কারণ বর্ষার জল বাড়ার সঙ্গে সঙ্গে সুবর্ণরেখা এখানে আগ্রাসী। পেট ভর্তি খিদে নিয়ে গিলতে আসছে গোটা গ্রাম। এই সমস্যা 15-20 বছর ধরে। কি প্রশাসনকে জানিয়েছিলেন? হ্যাঁ, জানিয়েছি বহুবার। কি বলছে তারা? তারা বলছে হ্যাঁ চেষ্টা করছি, এ তো কেন্দ্রীয় স্কিম, অনেক টাকা কৌড়ি। করবনিয়ার মানুষের অভিযোগ, প্রশাসন চোখ বন্ধ করে আছে। চোখ খুলে দেখুন পূর্ব বর্ধমানের কেতুগ্রামের বেগুনকোলাকে। ওখানে সুবর্ণরেখার মতো, এখানে অজয়। ওখানে নদী তো এখানে নদ, কিন্তু নদীর মতোই মস্ত বড় পেট সেই নদের। এমনিতে বেগুনকোলাকে দুদিক থেকে ঘিরে আছে অজয়। অজয়ের বুকের ওপর দ্বীপের মতো ভেসে আছে বেগুনকোলা। সেই ভেসে থাকা দ্বীপসম গ্রামের মাটি ইচ্ছে মতো লুটে নিয়ে যাচ্ছে অজয়। করবনিয়ার মতো বেগুনকোলার জমি, জিরেত, ঘর দৌড়, স্কুল, পাঠশাল বেশিরভাগই হজম করে নিয়েছে অজয়। রাস্তাঘাট নেই, কাদা জল, পারাপারে খুব অসুবিধা। এই জন্যে মানুষ খুব ভয়ভীত হয়ে যাচ্ছে যে রাত দিয়ে যদি জল বেড়ে যায় কোথায় থাকবো, কোথায় উঠবো। চারিদিকে ঘেরা নদী, কি করে বসবাস করে, নৌকার ব্যবস্থা সেরকম থাকে না। একটা সময় বেগুনকোলায় 500 পরিবার থাকতো, এখন মেরে কেটে 50-60টা পরিবারের বাস। কারণ রাত বিরেতে কখন অজয় ঝুপ করে মাটি কেড়ে নিয়ে যাবে তার ঠিক নেই। বর্ষায় বেগুনকোলা যেন গোটা দেশ থেকে বিচ্ছিন্ন এক গোশপথ, যেখানে গরুর পায়ের চাপে তৈরি গর্তের মতো জল জমে। কিন্তু সেই জমা জল থেকে বেরিয়ে আসার কোনো উপায় থাকে না, কারণ সেতু তো দূরের কথা। বেগুনকোলায় ব্যবহারযোগ্য পথঘাটও বেশিরভাগই অজয়ের খিদে মেটাতে চলে গেছে। আমাদের রাস্তাঘাট নেই বলি সব লোকজন চলে যাচ্ছে ওপারে। অজয়ের ভাঙনে সব বাড়িঘর ভেঙে গেছে, যারা জায়গা কিনতে পেরেছে তারা ওপার চলে গেছে, আর যারা পারেনি তারা এপারে আছে। গ্রামের তো কোনো ব্যবস্থাই নেই, আমাদের কি করব, আমাদের ওপারে যাওয়ার কোনো জায়গা নেই। যাদের যেমন সামর্থ্য আছে তারা তেমন চলে গেছে পড়াশোনার কারণে, আবার যারা কাজকর্ম করে। আমার বাবা চাষি মানুষ, জায়গা নেই ওপারে, আমরা এখন এখান থেকে যাওয়া আসা করি। ভরসা শুধু নৌকা, নাওয়ের মতো ভাসমান জীবন। তাই অনিশ্চয়তা ছেড়ে বেগুনকোলা খালি করে চলে গেছেন অনেক মানুষ। গেছে যারা, তাদের সব কিছু কি গেছে?
ঝাড়গ্রামের করবনিয়া প্রাইমারি স্কুলের মতোই বেগুনকোলার শূন্য ঘরদোর ভাঙনের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু কতদিন? ভাঙতে ভাঙতে স্কুল যেমন একদিন মানচিত্র থেকে হারিয়ে যাবে, তেমনি বেগুনকোলার আশঙ্কা তারাও হয়তো একদিন এই দেশের ভূগোল থেকে হারিয়ে যাবে। ভোটের সময় কত আছে, আমরা বলি হ্যাঁ হবে, ব্রিজ হবে, রাস্তা করে দেবো, এই দিকে রাস্তা করে দেবো, কিছুই নাই। ভেঙে যায় মানুষের সংসার, ভেসে যায় নৌকা। সুবর্ণরেখার অজয় জানে মানুষের জীবন গিলে খেতে কেমন লাগে। কেমন স্বাদ গ্রামের, কেমন স্বাদ মানুষের বসত ফিটের। স্কুল বাড়ি খেতে ঠিক কেমন? তন্ময় নন্দী ও কৌশিক দত্তর রিপোর্ট, TV9 বাংলা। আর এবার আপনাদেরকে আরেকটা ছবি দেখাবো। যান চলাচল নিষিদ্ধ, কিন্তু বাধ্য হয়ে প্রাণের ঝুঁকি নিয়ে সেখান দিয়েই চলছে বাইক, টোটো। জিরাটের একটি জায়গা, স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে এখানে দাবি করেছিলেন একটা পাকা সেতু করা হোক, কিন্তু অভিযোগ উঠছে তৃণমূল জামানায় প্রশাসনের দ্বারস্থ হলেও কেউ কোনো কর্ণপাত করেননি। সরকার পরিবর্তন হয়েছে, এখন আশাবাদী গ্রামবাসীরা। সাইনবোর্ডে লেখা দুর্বল সেতু, ভঙ্গুর বাঁশের সাঁকো, দুরু দুরু বুকে প্রাণ নিয়ে নিত্যদিনের যাতায়াত। রিস্ক, প্রচন্ড রিস্ক। একবার তো আমি যেতেই পারলাম না। পুরোটাই ঝুঁকি। এখানে আর কিছু আছে নাকি বাকি? একটা বাসের উপর রয়েছে, টলার মালিক একটা বাস দিয়েছে, সে বাসের উপর দিয়ে এখন টোটো নিয়ে যাচ্ছি, আসছি, যে কোনো সব ভেঙে পড়তে পারি। অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যাওয়ার অ্যাম্বুলেন্সও ঢুকতে পারে না গ্রামে। ভরসা বলতে টোটো, সাইকেল, বাইক। কিন্তু একটু এদিক ওদিক হলেই অবধারিত দুর্ঘটনা, ভেঙে পড়তে পারে বাঁশের সাঁকো। চিরাটের চরখয়রামারি যাওয়ার একমাত্র রাস্তা বা একমাত্র ভরসা এই যে বাঁশের সাঁকো দেখছেন, এই বাঁশের সাঁকোই দেখা যাচ্ছে। এই যে বাঁশ, সেই বাঁশ পচে গিয়েছে, একেবারে কোথাও ভেঙে গিয়েছে, এবং এই যে নিচেকার যে বাঁশ রয়েছে সেই বাঁশ পচে গিয়েছে। সেই বাঁশের ওপর দিয়ে যখন গাড়ি যাতায়াত করে এই সেতু রীতিমতো কাঁপে। ভোট আসে, ভোট যায়, কিন্তু জিরাটের এই চরখয়রামারি গ্রামের ছবিটা বদলায়নি। বছর তিনেক আগে এমনই বর্ষায় ভেঙে গিয়েছিল কংক্রিটের সেতু। তারপর থেকেই স্থায়ী সেতু ছাড়াই এভাবেই জীবন চলছে। এতটা রিস্ক নিয়ে যাওয়া যাবে না, টোটো তো ওঠাই যায় না, যাওয়া আসা খুব প্রবলেম, আমাদের এই রাস্তায় গাড়ি ঘোড়া চলার খুব প্রবলেম, মানুষ পার হওয়ার খুব প্রবলেম। যখন তো এই বর্ষাতে ভেঙে যাবে, এটা শিওর ভেঙে যাবে, কোনো ঠিক করার কোনো প্রকল্পই নেই। ব্রিজের অবস্থা তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে বেহাল অবস্থা। এই শুধু কোনো রকম একটু টোটো চলতে পারে আর সাইকেল চলে, এছাড়া কোনো যানবাহন চলতে পারে না। জিরাটে গ্রাম পঞ্চায়েত, ব্লক হাসপাতাল, বিডিও অফিস, স্কুল, রেল স্টেশন, আসাম লিংক রোড, এসব জায়গাতে যেতেই ভরসা এই সেতু। কিন্তু তৃণমূল জামানায় বারবার জানিয়েও কোনো লাভ হয়নি। আমি নিজের হাতে বহুবার দরখাস্ত জমা দিয়েছি, সারাদিন গিয়ে বসেছিলাম। ওই যারা টোটো চালায় ওই কাকারাও সারাদিন গিয়ে বসেছিল যে একটু ম্যাডামের সাথে কথা বলবে, দরখাস্ত জমা দেবে। অনেকবার যাই গিয়ে বসে থাকি, দরখাস্ত জমা দিই, হ্যাঁ করে দেবো, হয়ে যাবে। এর আগে তৃণমূলে থাকাকালীন সেতু পরিদর্শন করেছিলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, কিন্তু এরপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে। গ্রামবাসীরা যে তিমিরে সেই তিমিরেই আজও। রাজ্যে পালা বদল হয়েছে, বলাগড় থেকে বিজেপিকে জিতিয়েছেন এলাকার মানুষ। আর এই দুর্দশার কথা শুনে তা সমাধানের আশ্বাস দিচ্ছে বিজেপি। আমাদের বিজেতা সুমনা সরকার স্বাস্থ্যমন্ত্রী অলরেডি আমাদের এমএলএ ফান্ডিং এটা অ্যালটমেন্টের জন্য বিধানসভায় অ্যাপ্রুভাল করে এসেছে আর কি। যেটা বিগত সরকার 15 বছর করতে পারেনি। এখানকার সাংসদ যিনি ছিলেন দিদি নাম্বার 1, তিনিও খয়রামারির কথা ভাবেনি। রাজনীতিতে পালাবদল ঘটেছে বারবার, এই প্রান্তিক মানুষগুলোর ভাগ্যের চাকা ঘোরেনি। কিন্তু নতুন সরকারের আশ্বাসে আশার আলো দেখছেন এলাকার বাসিন্দারা। আশিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা।